না, হচ্ছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, একটা অন্য ফোন থেকে দেখছি। হ্যাঁ, দেখো তো এখন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। কিছু একটা অসুবিধা হয়েছে সামাল। তোকে স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ, আশা করছি ঠিক হবে। হ্যাঁ, দেখি। চলো। দেখো ইয়ে চেঞ্জ হচ্ছে তো, স্লাইড চেঞ্জ হচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে আশা করা যায় ঠিক হবে। চলো। হুম, আচ্ছা ঠিক আছে, আমাদের বেশি সময় লাগবে না, আমরা তো পাওয়ার পয়েন্ট থেকে যেহেতু বলে দেবো, আমাদের খুব বেশি সময় লাগবে না, হয়ে যাবে। চলো, আমাদের অনেকটা সময় নষ্ট হলো। তাহলে আমরা আজকে কোয়ান্টাম মেকানিক্সে পস্টুলেট 4 করব। পস্টুলেট 4 করার আগে পস্টুলেট 1, 2 এবং 3 তাতে যে কথাগুলো বলা হয়েছে একটু সামারাইজ করে দিই। পস্টুলেট 1 যেটা বলছে সেটা হচ্ছে যে এনি স্টেট অফ এ কোয়ান্টাম পার্টিকেল is described by a function psi r which is finite, single valued, continuous with its continuous first derivative. This is called the state function or the wave function. Psi r has an important property that psi star r psi r represents the probability density around the particular point r. This is the Born's statistical or probabilistic interpretation of wave function. Or everything associated to this particular state of the particle can in principle be obtained from this wave function. এটা হচ্ছে পস্টুলেট 1। ঠিক আছে, তাহলে এইখানে যেটা বোঝা গেছে ওয়েভ ফাংশন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। সে ওয়েভ ফাংশনের অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে, হুইচ ইজ ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস উইথ ইজ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ। তার যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটাকে বলা হচ্ছে সাই স্টার আর সাই আর, অর্থাৎ সাই আর মডিউলাস স্কোয়ার, যেটা একটা রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি ডেন্সিটি, সেটা হচ্ছে বর্নস প্রবাবিলিস্টিক ও স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে যদি কোনো একটা পার্টিকুলার সিস্টেমের ওয়েভ ফাংশন তুমি জানো, সেই ওয়েভ ফাংশন থেকে সেই সিস্টেমের আদ্যপান্ত তুমি বের করে নিতে পারো। ঠিক আছে, এটা। আর পস্টুলেট 2 হচ্ছে অল অ্যাবাউট অপারেটরস। কি বলা হচ্ছে না, ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান। এইটা। আর আইগেন ফাংশনস অফ হারমিশিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার ওভারঅল পস্টুলেট 2টা। For every classical observable, there is a corresponding linear operator in quantum mechanics which is Hermitian, আর eigenfunction of a Hermitian operator forms a complete set. আর লাস্ট দিনে আমরা পস্টুলেট 3টা বলেছিলাম। পস্টুলেট 3 কি বলছে যে ইন এ কোয়ান্টাম স্টেট psi the only values of a classical observable A that come out as a result of measurement are the eigenvalues of the corresponding quantum mechanical operator A cap. তাহলে in a quantum state psi the only values of a classical observable A that come out as a result of measurement are the eigenvalues of the corresponding quantum mechanical operator A cap. ঠিক আছে, আচ্ছা এবারে এই পস্টুলেট থিটাতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এই যে যে ধরো ওয়েভ ফাংশনটা যেহেতু শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে পাওয়া যাচ্ছে এইচ সাই ইকুয়াল টু ই সাই, সেখানে ওয়েভ ফাংশন বাই ভেরি কনস্ট্রাকশন সেটা অবশ্যই হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন, সেখানে আইগেন ভ্যালু হিসেবে তুমি টোটাল এনার্জিটাকে পেয়ে গেলে। কিন্তু যে কোনো একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা যেটা হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন, সেটা যে অন্যান্য অপারেটরেরও আইগেন ফাংশন হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমরা ধর ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটাকে দেখেছিলাম। ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন যেটা সাই এক্সটাকে এন ই টু দি পাওয়ার আই কে এক্স লেখা হচ্ছে, এই ফাংশনটা আমরা দেখেছিলাম হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন, মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন। এই যে দেখো সাই এক্সটা হচ্ছে
মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন, আইগেন ভ্যালু হচ্ছে kh cos, যেটা অ্যাকচুয়ালি মোমেন্টাম হয়ে গেল। ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন, আইগেন ভ্যালু হচ্ছে k স্কয়ার h cos একেবারে টুয়াইস m, সেটা এনার্জি আইগেন ভ্যালুটা হয়ে গেল। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এই যে সকল ওয়েভ ফাংশনটা সেটা কিন্তু পজিশন অপারেটর এক্স এর কিন্তু আইগেন ফাংশন নয়। অর্থাৎ এক্স অপারেটরটা যদি এই ফাংশনের উপরে কাজ করে তাহলে তুমি একটা কনস্ট্যান্ট টাইম এই ফাংশন এটা তুমি লিখতে পারছো না। তাহলে বাট সাই কে যেটা n e to the power I k is not an eigenfunction of position operator x cap, and hence we cannot get the position of the particle as an eigenvalue of position operator. তাহলে সেটা আগের ক্লাসে কিন্তু এই জায়গাটা খুব ভালো করে বলা হয়েছে যে ফ্রি পার্টিকেল প্রবলেম, যেটা মানে ওয়ান ডাইমেনশনে ফ্রি পার্টিকেল, যে ফ্রি পার্টিকেল ইন বক্স নয় কিন্তু একদম ফ্রি পার্টিকেল, যেখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত থ্রু আউট হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা জিরো। এই সিচুয়েশনে ওয়েভ ফাংশনটা মোমেন্টামের আইগেন ফাংশন, হ্যামিল্টনের আইগেন ফাংশন, সেই জন্য তুমি মোমেন্টাম এবং এনার্জিটাকে আইগেন ভ্যালু হিসেবে পেয়ে গেলে, যেটা তোমার পস্টুলেট থিতে সেটাই পাবে বলা হয়েছিল, কিন্তু কোয়ান্টাম স্টেট সাই the only values of a classical observable A that come out as a result of measurements are the eigenvalues of the corresponding quantum mechanical operator A cap. তাহলে আইগেন ভ্যালু হিসেবে তুমি মোমেন্টাম বা এনার্জিটাকে পেয়ে গেলে, কিন্তু আনফরচুনেটলি এই যে ওয়েভ ফাংশনটা এটা পজিশন অপারেটর আইগেন ফাংশন নয় বলে তুমি আইগেন ভ্যালু হিসেবে পজিশনটাকে পাচ্ছ না। তাহলে এবারে পজিশনটা তুমি পাবে কি করে? আচ্ছা, সিমিলারলি যদি পার্টিকেল ইন এ বক্স প্রবলেম দেখো, ওয়ান ডাইমেনশনে পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা তুমি জানো √2/L sin n/L into x, এটা হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন এবং আইগেন ভ্যালু হিসেবে তুমি টোটাল এনার্জিটা পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে n স্কয়ার পাই স্কয়ার h cos স্কয়ার বাই টুয়াইস ml স্কয়ার। h cosটাকে যদি h/2π তুমি বসিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে n স্কয়ার h স্কয়ার বাই 8ml স্কয়ার। এটা হচ্ছে এনার্জি আইগেন ভ্যালু হয়ে গেল। কিন্তু আনফরচুনেটলি এই যে ওয়েভ ফাংশনটা সেটা কিন্তু পজিশন অপারেটর বা মোমেন্টাম অপারেটরের আইগেন ফাংশন নয়। তাহলে যদি এই যে ফাংশনটা মানে পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে যদি ফাংশনটা পজিশন অপারেটর বা মোমেন্টাম অপারেটরের আইগেন ফাংশন না হয়, তাহলে আইগেন ভ্যালু হিসেবে তুমি কিন্তু পজিশন বা মোমেন্টামটাকে পেলে না। তাহলে পজিশন মোমেন্টাম তাহলে তুমি পেতে চাইছো, তাহলে তোমার উপায়টা কি? ঠিক আছে, তাহলে এই যে দুটো সিচুয়েশন আমি বললাম, এই দুটো সিচুয়েশন থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ যে যে যখন তোমার কোন একটা পার্টিকুলার ফাংশন, কোন একটা পার্টিকুলার অপারেটর আইগেন ফাংশন, তখন আইগেন ভ্যালু হিসেবে তুমি ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেয়ে গেলে। কিন্তু যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওভেট না হয়, যেমন ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা পজিশন অপারেটর আইগেন ফাংশন নয়, পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা পজিশন অ্যাজ ওয়েল অ্যাজ মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন নয়, তাহলে এই ধরনের সিস্টেমগুলোর ক্ষেত্রে পজিশন বা মোমেন্টামকে তুমি পেতে চাও, তাহলে তুমি পাবে কি করে? ঠিক আছে, আর এটা এখন রিড আউট করে নিই যে as time independent Schrodinger equation is given by H psi equal to E psi, wave functions are eigenfunctions of Hamiltonian operator with the energy eigenvalue E. But wave functions are not necessarily the eigenfunctions of any other operator such as position, momentum operator, etc. So how can we get an estimation of other measurable quantities such as position, momentum, angular momentum, z component angular momentum, etc., dipole moment, etc. তাহলে দেখো, তাহলে এই যে লাস্ট চারটে স্লাইডে আমি কি বললাম একটু ভালো করে বোঝার চেষ্টা করো। পস্টুলেট 1, 2, 3 আমি স্টেটমেন্টটাকে বলেছি। এবারে পস্টুলেট 3টাকে যখন পড়ানো হয়েছিল তখন আমি দেখেছিলাম যে তোর পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা পজিশন মোমেন্টাম আইগেন ফাংশন বলে আইগেন ভ্যালু হিসেবে পজিশন মোমেন্টাম তুমি পেয়ে গেলে। পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন হিসেবে আইগেন ফাংশন বলে এনার্জিটাকে তুমি আজ আইগেন ভ্যালু হিসেবে পেয়ে গেলে। কিন্তু ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা যে পজিশন অপারেটর আইগেন ফাংশন হলো না, বা পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে যে ওয়েভ ফাংশনটা পজিশন বা মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন হলো না, তাহলে তো আইগেন ভ্যালু হিসেবে আমি এই পার্টিকুলার ক্ষেত্রে পজিশন মোমেন্টামটাকে পাচ্ছি না। আগের সিচুয়েশন আইগেন ভ্যালু হিসেবে আমি তো পজিশনটাকে পাচ্ছি না, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে পজিশন বা মোমেন্টাম সবগুলোকে পেতে। তাহলে উপায়টা কি, ওয়ে আউটটা কি? ঠিক আছে, সেই ওয়ে আউটটাই হচ্ছে পস্টুলেট 4। তাহলে পস্টুলেট 3তে অসুবিধাটা কি বুঝতে পারলে কি? পস্টুলেট 3 দিয়ে সবটা চলবে না, এটা কি পরিষ্কার হলো তোমাদের কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? তাহলে এবারে
তাহলে পস্টুলেট 4 কি বলবে না, যখন ধরো তোমার আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হচ্ছে না, তখন কিন্তু যদি তোমার অ্যাভারেজ ভ্যালু বা এক্সপেকটেশন ভ্যালু বের করতে হয়, অ্যাকচুয়ালি টু সেন্সে বলা ভালো হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল যদি বের করতে হয়, তাহলে তোমাকে পস্টুলেট 4টাকে ভালো করে জানতে হবে। তাহলে পস্টুলেট 4 অফ কোয়ান্টাম মেকানিক্স কি বলছে? বলছে ইন এ কোয়ান্টাম স্টেট psi the average value of a classical observable A is given by, দেখো এর অ্যাভারেজ ভ্যালুটা, এই যে দুদিকে দুটো অ্যাঙ্গেল দিয়ে জাস্ট লেখা, এটা হচ্ছে এর অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও। তাহলে যদি সাই একটা ওয়েভ ফাংশন হয়, এ হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবল এবং এ ক্যাপটা তার কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হয়, তাহলে পস্টুলেট 4 বলে যে দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ক্লাসিক্যাল অবজারভেবল এ ইন এ পার্টিকুলার কোয়ান্টাম স্টেট সাই, সেটা বের করার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, the where a cap is the quantum mechanical operator corresponding to the classical observable A. আচ্ছা, এবারে যদি কোনো কারণে ওয়েভ ফাংশনটা নরমালাইজড হয় এবং তুমি চাইলে সেটাকে নরমালাইজ নিয়ে নিতে পারো, তাহলে ডিনোমিনেটর পার্টটা 1 হয়ে যাবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও সেটা বেসিক্যালি 1 হয়ে গেল। তখন অ্যাভারেজ ভ্যালুটা শুধু উপরের পার্টটা রইলো, তখন এ অ্যাভারেজটা হয়ে যাবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ সাই ডিটাও। তাহলে দেখো পস্টুলেট 4 এর স্টেটমেন্টটা কি পরিষ্কার হয়েছে, যে এখানে কিন্তু আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হচ্ছে কি ওবেড হচ্ছে না কিচ্ছু বলা নাই। মানে এই যে অ্যাভারেজ ভ্যালু বের করার এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হলেও সত্যি, আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড না হলেও সত্যি। ঠিক আছে, তাহলে জাস্ট যেটা কথা, যে একটা কোয়ান্টাম স্টেট সাই আছে আর একটা ক্লাসিক্যাল অবজারভেবল এ আছে, এবং সেই ক্লাসিক্যাল অবজারভেবল করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর আমি এ ক্যাপ বলছি। তাহলে এর অ্যাভারেজ ভ্যালু এস্টিমেট করার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও। যদি সাই কোনো কারণে নরমালাইজ হয়, তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও 1 হয়ে যাবে। তখন অ্যাভারেজ ভ্যালুর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও। তাহলে পস্টুলেট 4 এর স্টেটমেন্টটা পরিষ্কার তো? হ্যাঁ স্যার। ভালো। আচ্ছা, এবারে ধরো আমি প্রথমে ফ্রি পার্টিকেল প্রবলেমটাকেই ধরছি, একদম ফ্রি পার্টিকেল, যেখানে ওয়েভ ফাংশনটা মানে পোটেনশিয়াল এনার্জিটা থ্রু আউট জিরো। তার ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা কি এন ই টু দি পাওয়ার আই কে এক্স। আর এবার আমি অ্যাভারেজ এনার্জিটাকে বের করবো। তো অ্যাভারেজ এনার্জি বের করার ফর্মুলাটা কি হবে, এর অ্যাভারেজ হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার, আর এইচ এর জায়গায় বসবে হচ্ছে তোমার করসপন্ডিং হ্যামিল্টনিয়ান অপারেটর, মানে এনার্জির করসপন্ডিং যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, এটা হ্যামিল্টনিয়ান অপারেটর, সেটা বসলো ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এইচ সাই ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও। আচ্ছা, এবারে আমি কি করলাম দেখো, সাই এর জায়গায় এন ই টু দি পাওয়ার আই কে এক্স লিখেছি, হ্যামিল্টনিয়ান অপারেটরের জায়গায় মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার লিখেছি। এটা ডি টু বাই ডি এক্স স্কোয়ার তুমি লিখতে পারতে, কারণ ওয়ান ডাইমেনশনে ডেল টু ডেল এক্স স্কোয়ার যা ডি টু ডি এক্স স্কোয়ারও তাই। আর এখানে সাই স্যার স্টার আপনার কথাটা কেটে যাচ্ছে। আবার কেটে যাচ্ছে, এই রে দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার ঠিকই আছে। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে তো? আমার কথাটা এখন শোনা যাচ্ছে ঠিক করে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে যেটা কথা হচ্ছে যে তোমার আহ, আহ, হ্যাঁ, যেটা হচ্ছে এবারে দেখো সাই স্টার যখন তুমি বলছো, তাহলে ওয়েভ ফাংশনটা যদি এন ই টু দি পাওয়ার আই কে এক্স হয়, তাহলে সাই স্টার হচ্ছে তার কমপ্লেক্স কনজুগেট, তাহলে কত হবে এটা এন ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। তাহলে দেখো, তাহলে এবারে তুমি যখন করছো, আর ডিনোমিনেটরটা তো ঠিকই আছে, সাই এর জায়গায় এন ই টু দি পাওয়ার আই কে এক্স, আর সাই স্টারের জায়গায় এন ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। নিচটা হয়ে যাচ্ছে কত, এই ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স কেটে গেল, তাহলে এন স্কোয়ার রয়ে যাচ্ছে, তাহলে এন স্কোয়ার ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ডিএক্স হলো। আর এখানেও দেখো একই রকম ভাবে তুমি যদি করো, মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম বাইরে রয়ে যাচ্ছে, এন আর এন মিলে এন স্কোয়ার চলে আসছে। এবারে যখন দুবার তুমি ডেরিভেটিভ করবে, তাহলে ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ারই রয়ে যাবে, মানে ই টু দি পাওয়ার আই কে এক্সই রয়ে যাবে, কিন্তু জাস্ট একটা এই দুবার ডেরিভেটিভ হয়ে যান আই কেটা দুবার চলে আসবে, আই কেটা স্কোয়ার হয়ে গেল।
তাহলে এবারে তাহলে ই টু দি পাওয়ার আই কেস আর ই টু দি পাওয়ার মাইনাস আই কেটে গেল, তাহলে পড়ে রইল এই জিনিসটা। এবারে দেখো ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডিএক্স আর ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডিএক্স, এই যে পার্টটা, এই পার্টটা তোমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে গিয়ে আর আই কে তার স্কোয়ার করলে আই স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাচ্ছে, আই স্কোয়ার ইকুয়াল টু কিন্তু মাইনাস, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে ওভারঅল উত্তরটা দেখো এন স্কোয়ার কেটে গিয়ে কে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টুয়াইস এম হলো। তার মানে এই পার্টিকুলার কেসে দেখো ওই যে আইগেন ভ্যালু হিসেবে তুমি যে এনার্জিটা পেয়েছিলে, অ্যাভারেজ ভ্যালু হিসেবেও কিন্তু সেই এনার্জিটাই পাচ্ছ। আবার এই পার্টিকুলার কেসে তুমি মোমেন্টামের অ্যাভারেজ ভ্যালুটাকে বের করো। মোমেন্টামের অ্যাভারেজ ভ্যালুটাকে যদি তুমি দেখো, হ্যাঁ, মোমেন্টামের অ্যাভারেজ ভ্যালুটাকে যদি তুমি দেখো, তাহলে পিএক্স এর অ্যাভারেজ হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার পিএক্স সাই ডিএক্স বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই ডিএ, মানে যেমন করে লিখতে হয়। আচ্ছা, এবারে আবার ওয়েভ ফাংশনটা লিখেছি, আর পিএক্স অপারেটরটা হচ্ছে মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স, এটা মাইনাস আই স্কয়ার ডি ডিএক্স তুমি লিখতে পারতে। তাহলে একই রকম ভাবে করো তুমি, ডি ডিএক্সটা এর উপরে কাজ করলে এনটা রয়ে যাবে, ই টু দি পাওয়ার আই কে এক্স হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার আই কে ডেরিভেটিভ করলে একটা এক্সট্রা আই কে আসবে। তাহলে একই রকম করে দেখো উত্তরটা তোমার কে এইচ কস বেরোচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো যে আইগেন ভ্যালু ইকুয়েশন এই পার্টিকুলার ক্ষেত্রে ওবের হয়েছে। মানে তুমি দেখেছো এর আগে আমি অলরেডি মানে পশ্চাৎ থিতে দেখেছি আর কি, যে আইগেন ভ্যালু ইকুয়েশন যদি ওবেড হয়, তাহলে আইগেন ভ্যালুটা যেটা বেরোয় অ্যাভারেজ ভ্যালুটা তাই বেরোয়। মানে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন করে সেখান থেকে এনার্জি আইগেন ভ্যালু তুমি যা পেয়েছিলে অ্যাভারেজ করলো সেটাই বেরোচ্ছে। বা ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটা তোমার মোমেন্টামটা সেটা হচ্ছে তোমার, এক সেকেন্ড একটুখানি, হ্যাঁ দেখো তোমার হ্যাঁ যেটা বলছিলাম যে মানে যেটা হচ্ছে ওয়েভ ফাংশনটা মোমেন্টাম অপারেটরের আইগেন ফাংশন বলে আইগেন ভ্যালু হিসেবে তুমি যা পেয়েছিলে অ্যাভারেজ ভ্যালু হিসেবে তাই পেলে। আমি এখানে উল্লেখ করে গিয়েছিলাম অলরেডি যে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন, যেটা ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটা দেখো এক্ষেত্রে এই দেখো এনার্জিটা মানে আইগেন ভ্যালুটা কে স্কয়ার এইচ কস বাই টুয়াইস এম বেরিয়েছিল, মোমেন্টামের আইগেন ভ্যালুটা হচ্ছে কে এইচ কস বেরিয়েছিল, হ্যাঁ, আর এখানে অ্যাভারেজ ভ্যালু বের করলো বেসিক্যালি সেই জিনিসটাই বেরোচ্ছে। মানে এটা দাঁড়াচ্ছে যে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হলে যেটা অ্যাভারেজ ভ্যালু বেরো সেটা আইগেন ভ্যালু বেরে, সেটা আমি পরে জেনারেলি প্রুভ করব। ঠিক আছে, সেটা আমি জেনারেলি প্রুভ করব। আচ্ছা, এবারে তোমার এবারে মজাটা হচ্ছে এই পরের পার্টটায়। দেখো এই ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটা সেটা তোমার পজিশনের আইগেন ফাংশন ছিল না, তাই তো? ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটা পজিশনের আইগেন ফাংশন ছিল না বলে আইগেন ভ্যালু হিসেবে তুমি পজিশনটা পাচ্ছিলে না। তাহলে সেই জন্যই তো পস্টুলেট 4টাকে আনা বেসিক্যালি, যে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হচ্ছে না, তবু তুমি ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেতে চাইছো, কেমন করে পাবে? তাহলে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটা পজিশন অপারেটর আইগেন ফাংশন নয়, সেখানে আইগেন ভ্যালু হিসেবে তুমি পজিশনটাকে পাচ্ছিলে না। এবারে অ্যাভারেজ ভ্যালু হিসেবে কি আমি পেতে পারি? দেখো পাচ্ছি কিনা। এক্স এর অ্যাভারেজ হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স অপারেটর সাই ডিটাও বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও। তাহলে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এন ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, এক্স অপারেটর মানে এক্স ইটসেলফ, ওয়েভ ফাংশনটা হচ্ছে এন ই টু দি পাওয়ার আই কে এক্স করে ডিএক্স হলো। তাহলে এবারে তোমার কি হচ্ছে এখানে দেখো, এই এন স্কোয়ার আই কে, এটা মানে যখন তুমি সরি এটা ভুল করা হয়েছে, এটা এখানে আই কেটা একটা ভুল রয়ে গেছে, মানে আই কেটা ওই আগের থেকে কপি করতে গিয়ে এটা রয়ে গেছে, সরি এটা থাকবে না, এটা থাকছে না। হ্যাঁ, এটা দেখো ইয়ে মানে এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই কেস ই টু দি পাওয়ার প্লাস আই কেস কেটে চলে গেল, তাহলে এন এন মিলে এন স্কোয়ার হলো, আর পড়ে রইলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স ডিএক্স, আর নিচে কি পড়ে থাকছে এন স্কোয়ার ইন্টিগ্রাল ওভার অল স্পেস মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডিএক্স, এবং এর উত্তরটা তোমার বেরোবে হচ্ছে 0। তুমি যদি এটাকে বসাও তাহলে উত্তরটা বেরোচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে 0। মানে জাস্ট কিছুই না, তোমার এটা ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই 2 হবে, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় তুমি ইনফিনিটি পাচ্ছ, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি করে জিনিসটা তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে কি হলো দেখো, যে
এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মাথায় রাখার সেটা হচ্ছে যে যেখানে আইগেন ভ্যালু ইকুয়েশনটা ওবে হচ্ছিল না, সেখানে আইগেন ভ্যালু হিসেবে তুমি পজিশনটা পাচ্ছিলে না, কিন্তু অ্যাভারেজ ভ্যালু হিসেবে কিন্তু তুমি পজিশনটাকে তখন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে দেখো, তাহলে আমি এইটা আবার একটুখানি ভালো করে বলি, আমি আরো অনেক এক্সাম্পল দেখাবো। তাহলে পস্টুলেট 4 এর স্টেটমেন্ট আমি বললাম, এবার পস্টুলেট 4 এর ইউটিলিটি দেখো, যে পস্টুলেট 3 তে কি ছিল, যে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে আইগেন ভ্যালু হিসেবে তুমি ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেয়ে যাচ্ছ। আর এবারে যখন পস্টুলেট 4 এ অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করা হচ্ছে, সেখানে কিন্তু কোথাও উল্লেখ করা হচ্ছে না যে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হতে হবে কি হবে না। এবারে কথা হচ্ছে ফ্রি পার্টিকেল প্রবলেমটাকে এক্সাম্পল হিসেবে ধরে আমি এটা দেখলাম যে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হলে অ্যাভারেজ ভ্যালু এবং আইগেন ভ্যালু একই বেরোচ্ছে। আর যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড না হয় তাহলে আইগেন ভ্যালু হিসেবে তুমি ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পাচ্ছ না, কিন্তু সেই অ্যাভারেজ ভ্যালু হিসেবে কিন্তু সেই ক্লাসিক্যাল অবজারভেবলটাকে তুমি বের করে নিতে পারছো। ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে যেমন পজিশন অ্যাজ ফর এক্সাম্পল, যে ওয়েভ ফাংশনটা পজিশন অপারেটর আইগেন ফাংশন নয় বলে তুমি আইগেন ভ্যালু হিসেবে পজিশনটাকে পেলে না, কিন্তু পজিশনের অ্যাভারেজ ভ্যালুটা তুমি কিন্তু পরিষ্কারভাবে ক্যালকুলেট করে নিতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? এটা পরিষ্কার তো? ঠিক আছে, আচ্ছা চলো। আচ্ছা, এবারে চলে এসো পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে। আমি আগে ফ্রি পার্টিকেল প্রবলেম করলে, এখন পার্টিকেলের বক্স প্রবলেম করছি, যেখানে এই নর্মালাইজড ওয়েভ ফাংশন এটা, সেটা √2/L sin nπ/L × x। আসলে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনকে নর্মালাইজ করা যায় না বলে আগেরটা আমি একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট লিখেই জাস্ট করছিলাম, যে n e⁻⁴ik। এই ফাংশনটা কিন্তু নর্মালাইজ নয়, সেখানে ডিনোমিনেটরটা আমি লিখেছিলাম, কারণ ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন নর্মালাইজ করা যায় না। কিন্তু পার্টিকেল ইন এ বক্স প্রবলেম কিন্তু নর্মালাইজ করা যায়। যদি বক্সের লেন্থ L হয় তাহলে নর্মালাইজ ওয়েভ ফাংশনটা হচ্ছে √2/L sin nπ/L × x with n = 1 2 3 ... আচ্ছা, এবারে আমি অলরেডি যেটা দেখেছিলাম যে এই ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন বাই ডেফিনেশন হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশন, সেই জন্য তুমি এনার্জিটাকে অ্যাজ এ আইগেন ভ্যালু হিসেবে পেয়ে গিয়েছিলে, এবং সেটা হয়েছিল n²h²/8mL² বা n²π²h²/2m L²। এটা দেখো অলরেডি আমরা এখানে দেখিয়েছি যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে যে ওয়েভ ফাংশনটা, যে ওয়েভ ফাংশনটা কোথায় গেল, এই যে এখানে, এই যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এটা ওয়েভ নর্মালাইজড ওয়েভ ফাংশন, সেটা হ্যামিল্টনের আইগেন ফাংশন এবং আইগেন ভ্যালু হিসেবে তুমি এনার্জিটাকে পেয়ে গেছো n²π²h²/2m L², এইটা। আচ্ছা, এবারে পস্টুলেট 4 কে কাজে লাগিয়ে তুমি যদি এনার্জির অ্যাভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করো, নর্মালাইজড ওয়েভ ফাংশন যেহেতু, কিন্তু শুধুমাত্র ডিনোমিনেটরটা থাকবে, শুধুমাত্র নিউমারেটরটা থাকবে, ডিনোমিনেটরটা 1 হয়ে গেছে, তাই ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই স্টার এইচ সাই ডিটা। তাহলে এবারে এখানে ফাংশনটা কিন্তু রিয়েল ফাংশন, সেই জন্য তুমি সাই স্টারের জায়গায় ওই একই ফাংশন লিখছো √2/L sin nπ/L × x। হ্যামিল্টনিয়ান অপারেটরটা হচ্ছে -h cos²/2m del2/del x², আর আবার ওয়েভ ফাংশনটা তুমি লিখলে √2/L sin nπ/L × x, এইটা। আর এখানে ইন্টিগ্রাল আবার অল স্পেস মানে কি, যেহেতু পার্টিকেলটা 0 থেকে L এর মধ্যেই কনফাইন, তাহলে ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 থেকে L অবধি, এটা। আচ্ছা, এবারে তুমি এই ইন্টিগ্রেশনটা খুব ইজিলি করতে পারবে। হ্যাঁ, মানে ইজিলি যদি করতে দেখো, মানে বেসিক্যালি কি হচ্ছে, এই -h cos²/2m টা বাইরে নিয়ে চলে এলে, √2/L আর √2/L তুমি নিয়ে চলে আসছো, মানে বেসিক্যালি মানে 2 টা বাদ দিয়ে 1/L টাকে নিয়ে চলে, 2 টা আমি ইন্টিগ্রেশনের মধ্যে রেখে দেবো। আর এবার del2del x² যখন সাইনের উপর দুবার ডেরিভেটিভ করে, প্রথমে সাইনটা কস হবে, তারপরে সাইনটা প্রথমে কস করবো, তারপর কসটা হচ্ছে মাইনাস সাইন হয়ে যাবে। সেটা একটা মাইনাস সাইন এক্সট্রা চলে এলো, আর হচ্ছে দুবার ডেরিভেটিভ করার সময় এই যে nπ/L দুবার চলে আসবে, সেটা -n²π²/L² একটা এক্সট্রা চলে এলো, আর ভেতরটা ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রাল 0 থেকে L 2 sin² nπ/L × x × dx। আর এবার 2 sin² থিটা মানে 1 - cos2 থিটা। তাহলে এই ফর্মুলাটাকে বসালাম, এই যে 2 sin² থিটা মানে 1 - cos2 থিটা তুমি বসালে, তাহলে এই বাকি জিনিসগুলো গুণ হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, n²π² h cos²/2m L³ আর এই পার্টটা যখন তুমি ইন্টিগ্রেট করবে তখন x মাইনাস এটা কত হবে, সাইন 2nπx/L ডিভাইডেড বাই হচ্ছে 2nπ/L হবে, সেটাকে তুমি গুণ করে L/2nπ এভাবে তুমি বসিয়ে দিয়েছো। আর লিমিটটা যখন বসাচ্ছ তখন 0 থেকে L পর্যন্ত, তাহলে এই এক্সটা L হলো, এখানে L বসালে সাইন
এল এল কেটে গিয়ে সাইন 2n পাই, সেটার ভ্যালু 0। আবার যখন 0 বসাবে তখন এই পুরো জিনিসটাই 0 হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে তুমি একটা এল পেলে। তাহলে এই এল আর এল কিউব কেটে গিয়ে একটা এল স্কোয়ার হয়ে গেল। তার মানে উত্তরটা হয়ে গেল n স্কোয়ার পাই স্কোয়ার h cos স্কোয়ার বাই টুয়াইস m এল স্কোয়ার। তাহলে মরাল অফ দ্য স্টোরি কি, যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রেও যেহেতু ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনের আইগেন ফাংশন, সেখানে আইগেন ভ্যালু হিসেবে তুমি যে এনার্জিটা পেয়েছিলে অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করলে কিন্তু এক্স্যাক্টলি সেই এনার্জিটাই পাচ্ছ। ঠিক আছে? কিন্তু পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা তো মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন নয়। তাহলে যদি মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন না হয়, তাহলে মোমেন্টামটাকে তুমি আইগেন ভ্যালু হিসেবে পেতে না, মোমেন্টামকে তোকে অ্যাভারেজ ভ্যালু হিসেবে পেতে হবে। তাহলে নর্মালাইজড ওয়েভ ফাংশনের জন্য মোমেন্টামের অ্যাভারেজ ভ্যালুটা কত হচ্ছে না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার পিএক্স অপারেটর সাই ডিটাও। ঠিক আছে? তাহলে এবারে সাই স্টার সাই পিএক্স অপারেটর মাইনাস সাই স্কয়ার ডি দিয়ে তুমি সব বসিয়ে দিলে, বসিয়ে দিয়ে আবার একই রকম ভাবে ইন্টিগ্রেশনটাকে করবে, করে দেখবে উত্তরটা তোমার 0 বেরোচ্ছে। ঠিক আছে? উত্তর তোমার 0 বেরোচ্ছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এইখানে এই 0টা তুমি করে দেখলে 0 হচ্ছে, তুমি করার অনেক আগেই বলে দিতে পারছে এটা 0 হবে। তার কারণটা কিছুই না, যে মোমেন্টাম অপারেটরে দেখো, মানে মোমেন্টাম অপারেটরটার হচ্ছে মাইনাস আই স্কয়ার ডেল ডেল, তার মানে এখানে একটা আই পার্ট আছে যেটা হচ্ছে ইমাজিনারি, তাই তো? আচ্ছা, এবারে ওয়েভ ফাংশন যদি রিয়েল হয়, তাহলে সেই ইমাজিনারি পার্টটাকে কেটে গিয়ে তোমার একটা রিয়েল মোমেন্টাম বেরোবে, তুমি কাউকে পাচ্ছ না। তাহলে মোমেন্টাম অপারেটরের মধ্যে যেহেতু একটা মাইনাস আই এইচ কস পার্ট তোমার অলরেডি আছে, মানে আই পার্ট আছে, তাহলে আই পার্টটাকে তো মানে এবার একটা জিনিস দেখো, হারমিশন অপারেটরে যদি হয়, মানে মোমেন্টাম অপারেটর তো হারমিশন অপারেটর, আর হারমিশন অপারেটর কিন্তু তার অ্যাভারেজ ভ্যালু অলরেডি রিয়েল হয়। আমি হারমিশন অপারেটর আগে পড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে আমি বলছি যে মোমেন্টাম একটা ক্লাসিক্যাল অবজারভেবল বা মোমেন্টাম অপারেটর যেহেতু হারমিশন অপারেটর, তার অ্যাভারেজ ভ্যালুগুলো সব রিয়েল হবে। ঠিক আছে? তাহলে পিএক্সটা রিয়েল হতে হবে, কিন্তু যেহেতু মোমেন্টাম অপারেটরের মধ্যে আই পার্টটা আছে আর ওয়েভ ফাংশন গুলো রিয়েল ওয়েভ ফাংশন, তাহলে সেই আইটাকে কেউ কাটতে পারবে না বলে সেখানে মোমেন্টামটা অটোমেটিক্যালি 0 বেরোতেই হবে। মানে অঙ্কটা আমি ঠিক আছে, মানে অঙ্কটাকে কষে দেখাচ্ছি, তোমাদের দেখালাম, কিন্তু অঙ্কটা যদি নাও তুমি কষছে, তাহলে জাস্ট ইনটিউশন বলে দিতে পারছে যে যদি রিয়েল ওয়েভ ফাংশন হয় তাহলে মোমেন্টামের অ্যাভারেজ বলে সবসময় কিন্তু 0ই তোমার বেরোবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক একই রকম ভাবে তুমি পজিশন, মানে পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে, পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তোমার ওয়েভ ফাংশনটা পজিশন অপারেটর আইগেন ফাংশন নয়। তাহলে যেহেতু পজিশন অপারেটর আইগেন ফাংশন, তাহলে আইগেন ভ্যালু হিসেবে পজিশনটা তুমি পাচ্ছ না, সেখানে তোমাকে অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে হচ্ছে। তাহলে অ্যাভারেজ এক্স হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স অপারেটর সাই ডিএক্স। তাহলে এবারে সাই স্টারের ভ্যালু বসাচ্ছ, এক্সপ্রেশন বসাচ্ছ, এক্স অপারেটর মানে এক্স ইটসেলফ বসালে, আবার সাই এর জায়গায় তুমি এক্সপ্রেশনটাকে বসালে, তাহলে এটা হয়ে গেল কত দেখো, 1/l ইন্টিগ্রাল 0 থেকে l 2x, মানে x ইন্টু 2 সাইন স্কয়ার n পাই বাই x ইন্টু l ইন্টু dx। তাহলে 1/l হলো, এবার 2 সাইন স্কয়ার থিটা 1 মাইনাস কস থিটা হয়ে গেল। এখানে ইন্টিগ্রেশন দুটো ইন্টিগ্রেশনে ভেঙে গেল, একটা 1/l ইন্টিগ্রাল 0 থেকে l x dx মাইনাস 1/l ইন্টিগ্রাল 0 থেকে l x cos 2n পাই x বাই l। এবারে এই পার্টটা তুমি বাই পাস করে নিচ্ছ, আর এই পার্টটা অ্যাজ ইট ইজ ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন হয়ে ওভারঅল উত্তরটা বেরোচ্ছে l/2। মানে এই ধরনের ইন্টিগ্রেশন গুলো এত সহজ যে এগুলো তুমি জাস্ট একটু দেখলি, এখানে করে দেওয়া আছে, বইও করে দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, বইও করে দেওয়া আছে। কারণ ইন্টিগ্রেশন গুলো আর স্টেপ বাই স্টেপ তোমাকে এই পিপিটির মধ্যে করে বলছি না, তুমি দেখবে ইন্টিগ্রেশন গুলো একদম এক্সপ্রেসিভলি কষা আছে, এখানে তুমি করলেই পেরে যাবে। তাহলে দেখো, তাহলে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে কি হলো, যে নর্মালাইজড ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন বলে আইগেন ভ্যালু হিসেবে তুমি এনার্জিটা অলরেডি পেয়ে যেতে পারতে, অ্যাভারেজ ভ্যালু হিসেবে করেও কিন্তু সেই এনার্জিটাই পাচ্ছ। কিন্তু পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা কিন্তু মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন নয় বা পজিশন অপারেটর আইগেন ফাংশন নয়, সেই জন্য তুমি মোমেন্টামের অ্যাভারেজ মানে মোমেন্টামটাকে একটা মোমেন্টাম অপারেটর আইগেন ভ্যালু হিসেবে বা পজিশনটাকে পজিশন অপারেটর আইগেন ভ্যালু হিসেবে পাচ্ছ না, কিন্তু অ্যাভারেজ ভ্যালু হিসেবে কিন্তু অ্যাভারেজ মোমেন্টাম এবং অ্যাভারেজ পজিশনটাকে বের করতে পারছো। অ্যাভারেজ মোমেন্টাম এটা 0 হবে, এটা তোমার জাস্ট ইনটিউশন থেকেই বলতে পারো, কারণ যেহেতু এটা ফ্রি পার্টিকেল বোথ ডিরেকশন ইকুয়ালি প্রবাবল যদি হয়, তাহলে অ্যাভারেজ ভেলোসিটিটা 0 হবে, তাই অ্যাভারেজ মোমেন্টামটা তোমার 0 হবে। আর যেহেতু বক্সের লেন্থটা হচ্ছে তোমার l, তাহলে যেহেতু বোথ ডিরেকশন ইকুয়ালি প্রবাবল, তাহলে অ্যাভারেজটা সার্টেনলি হচ্ছে বক্সের মাঝখানে হবে, অর্থাৎ l/2 তে হবে। দেখো, অ্যাভারেজ ভ্যালুটা কিন্তু তুমি অঙ্ক কষে ঠিক করে করতে পেরেছো। ঠিক আছে? কারো অসুবিধা আছে?
এখন পর্যন্ত যা বলেছি ব্যাপারটা পরিষ্কার? ঠিক আছে? কি গো, কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে নাকি? মানে কারো কথা শুনতে পাচ্ছি না, বলো। ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক একই রকম করে তুমি এক্স স্কয়ার অ্যাভারেজটাকে ক্যালকুলেট করে নিতে পারো। হ্যাঁ, পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এক্স স্কয়ার অ্যাভারেজটাকে ক্যালকুলেট করে নিতে পারো একই রকম করে। ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স স্কয়ার অপারেটর সাই ডিএক্স আর এক্স স্কয়ার অপারেটর মানে হচ্ছে এক্স স্কয়ার ইটসেলফ করে তুমি এই সিম্পল ইন্টিগ্রেশনটাকে করবে, করে এক্স স্কয়ার অ্যাভারেজটাকে বের করবে এবং এক্স স্কয়ার অ্যাভারেজটাকে বেরোবে হচ্ছে তোমার ওই যে এল স্কয়ার ইন্টু 1/3 মাইনাস 1/2 এন স্কয়ার পাই স্কয়ার, এটা বেরোচ্ছে। আচ্ছা, কেউ চাইলে পিএক্স স্কয়ার অ্যাভারেজটা এইরকম ভাবে ক্যালকুলেট করতে পারে। পিএক্স স্কয়ার অ্যাভারেজটা এই অঙ্ক কোষে আমি আর ক্যালকুলেট করলাম না, কারণ এনার্জিটা ফ্রি পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে পুরো এনার্জিটা যেহেতু কাইনেটিক এনার্জি, ও কাইনেটিক এনার্জি কিন্তু পিএক্স স্কয়ার বাই টোয়াইস এম, তাহলে পিএক্স স্কয়ার অ্যাভারেজটা হয়ে যাবে টোয়াইস এম ইন্টু ই এর অ্যাভারেজ ভ্যালু। পিএক্স স্কয়ার অ্যাভারেজ টোয়াইস এম, ই এর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে এন স্কয়ার পাই স্কয়ার এইচ স্কয়ার টোয়াইস এম এল স্কয়ার, সেখান থেকে পিএক্স স্কয়ার অ্যাভারেজ ভ্যালু বেরিয়ে যাচ্ছে এন স্কয়ার পাই স্কয়ার এইচ স্কয়ার এল স্কয়ার। তার মানে তাহলে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তুমি কি করলে না, এক্স অ্যাভারেজ এক্স স্কয়ার অ্যাভারেজ পিএক্স অ্যাভারেজ পিএক্স স্কয়ার অ্যাভারেজ তুমি বের করে ফেলতে পারলে। তাহলে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এক্স অ্যাভারেজ এক্স স্কয়ার অ্যাভারেজ পিএক্স অ্যাভারেজ পিএক্স স্কয়ার অ্যাভারেজ তুমি বের করলে এবং তুমি সেখান থেকে দেখাতে পারো সেটা হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপালটা স্যাটিসফাই করছে। তোমার দেখো এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন, যেটা আনসার্টেনিটি ইন পজিশন, রুট ওভার অফ এক্স স্কয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কয়ার, এক্স স্কয়ার অ্যাভারেজ এবং এক্স অ্যাভারেজ এটা আমি অলরেডি বের করে রেখেছি। এক্স স্কয়ার অ্যাভারেজ হচ্ছে এই জিনিসটা, আর এক্স অ্যাভারেজ L/2 ছিল, তার স্কয়ার করে ফেললে এল স্কয়ার বাই 4 হয়ে যাচ্ছে এবং তোমার আনসার্টেনিটি ইন পজিশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পজিশন হয়ে যাচ্ছে এ ইন্টু রুট ওভার অফ এই 1/12 মাইনাস 1/2 এন স্কয়ার পাই স্কয়ার। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মোমেন্টাম যেটা সিগমা পিএক্স রুট ওভার পিএক্স স্কয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজের স্কয়ার, তাহলে পিএক্স স্কয়ার অ্যাভারেজটা হচ্ছে এইটা আর পিএক্স অ্যাভারেজটা অলরেডি 0 ছিল, তারপরে এটা কত হলো এন পাই এইচ কস পাই এল। আচ্ছা, এবারে আনসার্টেনিটি প্রোডাক্ট যেটা সিগমা এক্স সিগমা পিএক্স যদি তুমি করো এটার সঙ্গে এটা তোমাকে গুণ করতে হচ্ছে, আর গুণ করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে এন এইচ কস বাই 2 ইন্টু রুট ওভার পাই স্কয়ার বাই 3 মাইনাস 2 বাই এন স্কয়ার। আচ্ছা, এবারে দেখো এই পার্টিকুলার কেসে যদি তুমি মিনিমাম আনসার্টেনিটিকে বের করো, তাহলে মিনিমাম আনসার্টেনিটি বের করা মানে হচ্ছে এই এই যে জিনিসটা রুটের মধ্যে জিনিসটা তো রিয়েল হবেই, 2/n স্কয়ারের ম্যাক্সিমাম ভ্যালু হতে হবে, অর্থাৎ n এর মিনিমাম ভ্যালু, অর্থাৎ n = 1 হবে। তা যদি করো সেটা কি দাঁড়াচ্ছে যে n এর জায়গায় 1 এর ভ্যালু বসাও, তাহলে পাই স্কয়ার বাই 3, পাই স্কয়ার বাই 3 টা মানে পাই স্কয়ার, পাই যেহেতু 3.14 এর মতো, তাহলে পাই স্কয়ার বাই 3 যেটা সেটা সার্টেনলি 3 এর থেকে বেশি। আর এটা কিন্তু তোমার মিনিমাম ভ্যালু যখন করবে এটা কিন্তু 2 হয়ে গেছে, 3 মাইনাস 2 হচ্ছে 1 এর থেকে বেশি, সেখানে ওভারঅল জিনিসটা কত হচ্ছে গ্রেটার দ্যান এইচ কস বাই 2 হয়ে যাচ্ছে। তার মানে আনসার্টেনিটি প্রিন্সিপালটা দেখো স্যাটিসফাইড হচ্ছে। তাহলে দেখো, তাহলে এই জায়গাটা একটু ভালো করে পড়বে, এখান থেকে পরীক্ষা ভালো কোশ্চেন্স পড়ে যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে আমি এক্স অ্যাভারেজ বের করেছি, এক্স স্কয়ার অ্যাভারেজ বের করেছি, পিএক্স অ্যাভারেজ বের করেছি, পিএক্স স্কয়ার অ্যাভারেজ বের করেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পজিশন বের করেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোমেন্টাম বের করেছি এবং সেখান থেকে দেখিয়েছি যে সিগমা এক্স সিগমা পিএক্সটা বেসিক্যালি গ্রেটার দ্যান এইচ কস বাই 2। মানে এই পার্টিকুলার ক্ষেত্রে ইকুয়াল টুটা হবে না, কারণ মিনিমামটাই হচ্ছে তোমার এইচ কস বাই 2 এর থেকে বেশি। মানে এইটার মিনিমাম ভ্যালু কখন হবে, যখন এন এর ভ্যালু 1 হবে, তাহলে এন এর ভ্যালু এখানে 1 বসাচ্ছ, এখানে এন এর ভ্যালু 1 বসাচ্ছ, তাহলে এটা এইচ কস বাই 2 হলো। আর এই ভেতরের পার্টটা দেখো রুট ওভার পাই স্কয়ার বাই 3 মাইনাস 2, এবারে পাইটা যেহেতু 3 এর থেকে বড়, তার 3 স্কয়ার বাই 3 হচ্ছে ওভারঅল জিনিসটা তোমার হচ্ছে ওভারঅলটা 3 এর থেকে বড় হয়ে গেল, সেখান থেকে 2 বাদ দিলে পুরো জিনিসটা 1 এর থেকে বড় হয়ে গেল, তো 1 এর থেকে বড় হলে তাহলে এই কোয়ান্টিটিটা সাডেনলি এইচ কস বাই 2 এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে আমি জাস্ট অ্যাভারেজ ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে কেমন আনসার্টেনিটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড হলো সেটা বুঝতে পারলে? ঠিক আছে, হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে চলে এসো তোমার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে। আচ্ছা, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে গাউস স্টেট ওয়েভ ফাংশনটা হচ্ছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1 এর 4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2, যেখানে আলফাটা হচ্ছে রুট ওভার অফ কে এম বাই এইচ কস বা এম ওমেগা বাই এইচ কস, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে এর ক্ষেত্রে তুমি এখানে এক্স এর অ্যাভারেজ ভ্যালু যখন ক্যালকুলেট করবে, দেখো ইন্টিগ্রাল এটা হচ্ছে নরমালাইজড ওয়েভ ফাংশন, এই যে ফাংশনটা এটা নরমালাইজড ওয়েভ ফাংশন, সেখানে ডিনোমিনেটর নিয়ে বদার হওয়ার দরকার নেই। তাহলে ইন্টিগ্রাল ওভার
অল স্পেস, এখানে অল স্পেসটা কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। পার্টিকুলার ইন এ বক্সের ক্ষেত্রে অল স্পেস মানে 0 থেকে এল, এই পার্টিকুলার কেসে অল স্পেস মানে কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে সাই স্টার এক্স অপারেটর সাই ডিএক্স। এবারে সাই আর সাই স্টার, সাই যেহেতু রিয়েল, তাহলে সাই আর সাই স্টার তুমি লিখলে, হ্যাঁ, মানে বেসিক্যালি স্কোয়ার হয়ে যাবে, কারণ এক্স অপারেটর মানে এক্স ইটসেলফ যেহেতু, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার হচ্ছে, আর এক্স এর জন্য একটা এক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2 এবং ইন্টিগ্রেশন যেটা করতে হবে সেটা কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার দিয়ে। এবারে দেখো দিস ইজ অ্যান অড ফাংশন। অড ফাংশন মানে যে এই জিনিসটা তোমার 0 হয়ে গেল। তারপরে ম্যাথামেটিক্যালি তুমি দেখতে পেলে এক্স এর অ্যাভারেজটা 0 হয়ে যাচ্ছে। ফিজিক্যালি এটা সত্যি যে একটা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে বোথ ডিরেকশন যেহেতু ইকুয়ালি প্রবাবল, অ্যাভারেজটা ক্যালকুলেট করে সেটা সাডেনলি কি হবে, না তোমার 0 হবে। তাহলে জাস্ট বাই সিমেট্রি তুমি বলে দিতে পারো ওটা 0 হবে, কিন্তু আমার যেহেতু পস্টুলেট 4টা এখানে ব্যবহার করছি, সেই জন্য তুমি পুরো অঙ্ক কষে দেখলে কিন্তু ওয়েভ ফাংশন ফর দ্য গাউস স্টেট অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর বলে দেওয়া থাকে, যেটা আলফা বাই পাই ইকুয়াল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2, তার জন্য এক্স অ্যাভারেজটা বেশি করে তোমার 0 বেরোলো। কিন্তু এক্স স্কয়ার অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করতে পারবে। তাহলে জাস্ট ওই এক্স এর জায়গায় যদি এক্স স্কয়ার বসিয়ে দাও, তখন কিন্তু এটা ইভেন ইন্টিগ্রাল। ইভেন ইন্টিগ্রাল হলে এটাকে তুমি লিখতে পারবে কি রকম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে এটা যে 2 ইন্টু 0 টু ইনফিনিটি বলে এক্স স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার ডিএক্স হলো। এবারে এই ইন্টিগ্রেশনটা তুমি কষতে পারবে, হ্যাঁ, এই ইন্টিগ্রেশনটা কষা সহজ, তুমি কষতে পারবে, কষলে উত্তরটা বেরোবে হচ্ছে এইচ কস বাই টুয়াইস এম ওমেগা। এটা ভিরিয়াল থিওরেম দিয়েও বের করা যায়, যখন ভিরিয়াল থিওরেম পড়াবো তখন আমরা বলবো যে ভিরিয়াল থিওরেম থেকে তুমি এটা কেমন করে বের করতে পারো। আচ্ছা, সিমিলারলি অ্যাভারেজ মোমেন্টামটাকে বের করো। অ্যাভারেজ মোমেন্টামটা অটোমেটিক্যালি 0 বেরোবে, এটা তুমি অঙ্কটাকে কষেও করতে পারো, জাস্ট বাই ইনটিউশনে বলে দিতে পারো যেহেতু বোথ ডিরেকশন ইকুয়ালি প্রবাবল, সেইখানে অ্যাভারেজ ভেলোসিটিটা 0 হবে, অর্থাৎ মোমেন্টামের অ্যাভারেজটা তোমার 0 হবে। অঙ্কটা কষেও তুমি দেখতে পাবে সেটা তোমার 0 বেরোচ্ছে। আর পিএক্স স্কয়ার অ্যাভারেজটাও ঠিক একই রকম ভাবে ক্যালকুলেট করতে পারবে, তার একটা উত্তর বেরোবে। আর এই ইন্টিগ্রেশনটাকে না করে আমি এখানে মানে উত্তরটাকে কষে দিই না, ইন্টিগ্রেশন তোমাকে কষতে বাড়িতে কষতে বলেছি, কিন্তু এটা কিন্তু ভিরিয়াল থিওরেম দিয়ে করা যায়। এখানে উত্তরটা আলটিমেটলি বেরোবে যে এম এইচ কস ওমেগা বাই 2। আসলে যেটা ব্যাপার যে তোমার এর ক্ষেত্রে মানে পিএক্স মানে কাইনেটিক এনার্জি তো পিএক্স স্কয়ার বাই টুয়াইস এম, তাহলে পিএক্স স্কয়ার অ্যাভারেজটা কত, টুয়াইস এম ইনটু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি। এবার ভিরিয়াল থিওরেম বলবে সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ অফ দ্য অ্যাভারেজ অফ টোটাল এনার্জি। তাহলে এই অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা হচ্ছে অ্যাভারেজ টোটাল এনার্জি বাই 2, তাই এটা তুমি বসালে উত্তরটা বেরোচ্ছে এম এইচ কস ওমেগা বাই 2। ঠিক আছে, তাহলে এই হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রেও ঠিক একই রকম করে তুমি জাস্ট এক্স অ্যাভারেজ এক্স স্কয়ার অ্যাভারেজ পিএক্স স্কয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন তুমি বের করতে পারবে। সিগমা যেটা বেসিক্যালি আনসার্টেনটি ইন পজিশন, যেটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কয়ার, সেটা হচ্ছে রুট ওভার, তুমি বসালে আর কি, এক্স অ্যাভারেজ যেহেতু 0 বেরোচ্ছে। হ্যাঁ বলো, হ্যালো, কি হলো, কার মাইক্রোফোন অন হয়ে গেছে আর প্যারালালি গল্প চালাচ্ছে ছেলে। দেখো সিগমা এক্সটা হচ্ছে রুট ওভার মানে এক্স স্কয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কয়ার। এক্স স্কয়ার অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে এইচ কস বাই টুয়াইস এম ওমেগা, আর এক্স অ্যাভারেজ ভ্যালু যেহেতু 0 হয়ে যাচ্ছে তাহলে এটা বেরোচ্ছে রুট ওভার অফ এইচ কস বাই টুয়াইস এম ওমেগা। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম হচ্ছে সিগমা পিএক্স ইকুয়াল টু রুট ওভার অফ পিএক্স স্কয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ স্কয়ার। পিএক্স অ্যাভারেজ হচ্ছে 0 আর পিএক্স স্কয়ার অ্যাভারেজ হচ্ছে এম এইচ কস ওমেগা বাই 2। এটা হ্যাঁ, তুমি এই উত্তরটা বেরোলো। এবার দেখো সিগমা পিএক্স গুণ করো, দেখো উত্তরটা এইচ কস বাই 2 বেরোচ্ছে। তাহলে এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে গাউস স্টেটটা না মিনিমাম আনসার্টেনটি স্টেট। এটা আমরা যখন হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে যেহেতু গাউস স্টেট ফর দ্য লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর সেটা হচ্ছে গাউসিয়ান ইন নেচার, আর গাউসিয়ান ওয়েভ ফাংশন যদি হয় তাহলে কিন্তু মিনিমাম আনসার্টেনটিটা এইচ কস বাই 2ই হয়। এবং এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের যে গাউস, তার জন্য তুমি দেখতে পেলে যে সিগমা পিএসটা এইচ কস বাই 2ই হচ্ছে। তা দেখো তাহলে হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে তুমি মানে হারমোনিক অসিলেটরের গ্রাউন্ড স্টেটটার জন্য তুমি পস্টুলেট 4টাকে কাজে লাগিয়ে তুমি এক্স এর অ্যাভারেজ বের করতে পারলে, এক্স স্কয়ার অ্যাভারেজ বের করতে পারলে, পিএক্স অ্যাভারেজ বের করতে পারলে, পিএক্স স্কয়ার অ্যাভারেজ বের করতে পারলে, সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পজিশন বের করলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মোমেন্টাম বের করলে, এবং দেখলে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পজিশন ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মোমেন্টাম অর্থাৎ আনসার্টেনটির পজিশন এবং আনসার্টেনটির মোমেন্টাম তাদের গুণফলটা হচ্ছে এইচ কস বাই 2 হচ্ছে। অর্থাৎ গ্রাউন্ড স্টেট ফর দ্য লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর হচ্ছে তোমার
মিনিমাম আনসার্টেনটি স্টেট আর কি। মানে এমনি তো সিগমা এক্স সিগমা পি এস গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, সিগমা এক্স সিগমা পি এস এর মিনিমাম ভ্যালুটা কত, এইচ কস বাই টু। এই মিনিমামটা কিন্তু যে কোনো ক্ষেত্রে পাওয়া যায় না, যেমন পার্টিকুলার বক্সের ক্ষেত্রে দেখলে মিনিমামটাই হচ্ছে এইচ কস বাই টু এর থেকে বেশি। তাহলে এক্স্যাক্টলি মিনিমামটা এই গাউসের কত লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কিন্তু এক্সাক্ট মিনিমাম, মানে মিনিমাম আনসার্টেনটি যেটা এইচ কস বাই টু, সেটা কিন্তু অ্যাচিভ করা যায়। হলো, বোঝা গেল জিনিসটা? কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার। অঙ্কগুলোর ডিটেলিংটা এখানে তুমি কোর্সেই দেখতে পাবে, পরিষ্কারভাবে কোর্সে দেওয়া আছে। হ্যাঁ, তোমার কোর্স থেকে যদি কোনো অসুবিধা হয় বলবে, আমি তোমাকে হেল্প করে দেবো। আচ্ছা, এবারে হাইড্রোজেন অ্যাটমে যদি পস্টুলেট 4টাকে তুমি কাজে লাগাও, ধরো তোমার হাইড্রোজেন অ্যাটমে 1s অরবিটালের যে নরমালাইজড ওয়েভ ফাংশনটা, এটা 1/√πa0 তার কিউব ইনটু e⁻⁻r/a0। এটা হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে 1s অরবিটাল তার নরমালাইজড ওয়েভ ফাংশন। তাহলে এখান থেকে যদি r এর অ্যাভারেজ ক্যালকুলেট করো, আর r এর অ্যাভারেজ ক্যালকুলেট করলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার r অপারেটর সাই থিটা। এবারে এই যে এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের প্রবলেমটা কিন্তু করা হচ্ছে, তাহলে এই যে তোমার ডিটাও যেটা ভলিউম এলিমেন্ট, সেটা কত হয় না r স্কয়ার দিয়ে সাইন থিটা ডি থিটা ডিফাই হয়। এমনিতে r স্কয়ার দিয়ে সাইন থিটা ডি থিটা ডিফাই হয়। এবারে অলরেডি কিন্তু r অপারেটর থেকে পজিশন অপারেটর মানে হচ্ছে পজিশন ইটসেলফ, আর একটা r চলে এলে তাহলে হলো কত r কিউব দিয়ে সাইন থিটা ডি থিটা ডিফাই। তাহলে r ডিপেন্ডেন্ট পার্টটাকে আলাদা করো, থিটা ডিপেন্ডেন্ট পার্টটা আলাদা করো, ফাই ডিপেন্ডেন্ট পার্টটা আলাদা করো। এই প্রত্যেকটা ইন্টিগ্রেশন করতে পারা যাবে, করে গিয়ে উত্তরটা বের হচ্ছে 3/3 এই দিল। সিমিলারলি তুমি r স্কয়ার অ্যাভারেজ 1/r এর অ্যাভারেজ ইত্যাদিগুলো ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, আমরা তো এমএসসি ছেলেদের জন্য হাইড্রোজেন অ্যাটম প্রবলেম পড়ালাম জাস্ট এর আগেই 4টে ক্লাস ধরে। সেখানে কিন্তু r অ্যাভারেজের সাথে সাথে r স্কয়ার অ্যাভারেজ 1/r এর অ্যাভারেজ এগুলো কিন্তু ক্যালকুলেট করা শেখানো হয়েছিল। তুমি যা সেখানে বসাবে সেই মতো করে নিজের মতো করে ক্যালকুলেট করতে পারো। তাহলে দেখো, তাহলে এটা হলো যে এই কতগুলো স্ট্যান্ডার্ড যে সিস্টেম, ধর একদম ফ্রি পার্টিকেল প্রবলেম, পার্টিকেলের বক্স প্রবলেম, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম ইত্যাদি ক্ষেত্রে যার পজিশন, মোমেন্টাম, এনার্জি, মানে পজিশনের স্কোয়ার, মোমেন্টামের স্কোয়ার ইত্যাদিগুলোকে পস্টুলেট 4 এর সাহায্যে তুমি জাস্ট বের করে নিতে পারছো। ঠিক আছে, তার মানে পস্টুলেট 4টার ইউটিলিটি তুমি বুঝতে পারলে যে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হচ্ছে কি হচ্ছে না আমার মাথায় রাখার দরকার নেই। কোন একটা ওয়েভ, কোন একটা পার্টিকুলার সিস্টেমে যদি ওয়েভ ফাংশন বলে দেওয়া থাকে, তাহলে সেই ওয়েভ ফাংশন থেকে আমি বিভিন্ন কোয়ান্টিটি গুলো অ্যাভারেজ বের করতে পারবো। ঠিক আছে, হলো একটা পার্ট, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে আমি অনেক প্রবলেম একবারে কষে দিচ্ছি, আসলে পরে যখন পার্টিকুলার বক্স প্রবলেম পড়বে, তুমি হারমোনিক অসিলেটর প্রবলেম পড়বে বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম পড়বে, তাহলে ওই ধরনের অ্যাভারেজ ট্যাভারেজ ইত্যাদি ওখানে অলরেডি ক্যালকুলেট করতে হচ্ছে। এবার আমি যেহেতু মানে ক্যালকুলেট করে রাখলাম, তখন তোমার ওইখানে অনেকটা সুবিধা হবে আর কি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, এই প্রবলেমগুলোকে করতে গিয়ে আমি দেখেছিলাম যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, তাহলে অ্যাভারেজ ভ্যালু আর আইগেন ভ্যালু বেসিক্যালি একই হয়। ধরো আমি সেরকম একটা সিচুয়েশন বলছি, ধরো এসআই ইকুয়াল টু আলফা চাই, অর্থাৎ সাই হচ্ছে এ অপারেটরের আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু আলফা। এবার এর অ্যাভারেজ আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে কি হবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই থিটা বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই থিটা। এসআই এর জায়গায় আলফা সাই বসিয়ে দাও, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার আলফা সাই থিটা বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই থিটা। আলফাটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দাও, উপর নিচে কেটে গেল, উত্তরটা তোমার আলফা বেরিয়ে গেল। এগেন এ স্কয়ার অ্যাভারেজ যখন তুমি ক্যালকুলেট করবে, এ স্কয়ার অ্যাভারেজ ঠিক একই রকম করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ স্কয়ার সাই থিটাও বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই থিটাও। এবার এ স্কয়ার অপারেটর মানে কি, এ ইন্টু এ অপারেটর, মানে এ অপারেটর পরপর দুবার কাজ করা। প্রথমে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার একবার এ রেখে দাও, আর বাকি এটা সাই এর উপরে কাজ করে তোমার আলফা সাই দিল, যে আলফা সাই দিল। এবার আলফাটা ইন্টিগ্রেশনের বাইরে বের করে নাও, রইল কত, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই থিটাও বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই থিটা। এবার এই কোয়ান্টিটিটা দেখো অলরেডি ক্যালকুলেট করা আছে, সেটা হচ্ছে আলফা। তাহলে আলফা আর আলফা মিলে হয়ে গেল তোমার জিনিসটা আলফা স্কয়ার। ঠিক আছে, তার মানে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, তাহলে এ তার অ্যাভারেজটা হচ্ছে আলফা, এ স্কয়ার অ্যাভারেজটা হচ্ছে আলফা স্কয়ার। আচ্ছা এবারে হোয়াট অ্যাবাউট দ্য আনসার্টেনটি?
আনসার্টেনিটি দেখো যে সিগমা এ যখন তুমি ক্যালকুলেট করছো সেটা হচ্ছে কি না এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজ স্কোয়ার তার আসলে সিগমা এটা স্কোয়ার রুট লেখা উচিত ছিল, মানে তুমি তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে গেলে হচ্ছে তোমার যেটা দরকার রুটটা পড়েনি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বলো তাহলে এইটা একটা স্কোয়ার রুট থাকবে, তাহলে এটা একটা তোমার স্কোয়ার রুট হলে কি ভ্যারিয়েন্স হলে তুমি এ স্কোয়ার অ্যাভারেজ মানে এ অ্যাভারেজ স্কোয়ার করে দিতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেহেতু বলা হয়েছে, হ্যাঁ, যেটা আনসার্টেনিটি দ্য মেজারমেন্ট অফ এ আর কি, সেটা বেসিক্যালি হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজ স্কোয়ার। তাহলে এ অ্যাভারেজ হচ্ছে আলফা, এ স্কোয়ার অ্যাভারেজ হচ্ছে তোমার আলফা স্কোয়ার, তাহলে হয়ে গেল কত রুট ওভার অফ আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, তাহলে যে জিরো বেরোলো। তার মানে কি দাঁড়াচ্ছে যে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে সেই আইগেন স্টেটে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে উইথ ইনফাইনাইট সার্টেনটি তুমি মাপতে পারবে। মানে যে শুরুটা করেছিলাম যদি তোমার এসআই ইকুয়াল টু আলফা সাই হয়, এই যে এসআই ইকুয়াল টু আলফা সাই হয়, তাহলে সাই স্টেটে এর আনসার্টেনটি কত হচ্ছে না এর আনসার্টেনটি হচ্ছে দেখো বেসিক্যালি তোমার জিরো বেরোবে। ঠিক আছে, এইটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে এই সাই ইকুয়াল টু ইসাই আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হচ্ছে, তাহলে ওই স্টেটে আমি এনার্জিটাকে এক্স্যাক্টলি মাপতে পারবো। ধরো ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা যে মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু কে এইচ ক্রস, তার মানে এক্ষেত্রে এই মোমেন্টামটাকে তুমি কিন্তু এক্স্যাক্টলি বের করতে পারছো। তাহলে কি হচ্ছে দেখো যেটা ইম্পর্টেন্ট যে যে যদি আইগেন ভ্যালু এখানে দেখো লেখাই আছে ইফ সাই সরি if psi be an eigenfunction of a linear operator a cap with the eigenvalue alpha, then show that a average equal to alpha. এটা তো প্রথম কথা হলো। Also show that uncertainty in the measurement of the classical observable A in the eigenstate of A is 0. দেখো সেই মতো করে তুমি আনসার্টেনিটিকে ক্যালকুলেট করলে সেটা তোমার 0 বেরোবে। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের পস্টুলেট 4 নিয়ে মোটামুটি এইটুকু কথাই বলার ছিল। এবারে পস্টুলেট 4 এর উপরে বেস করে জাস্ট কতগুলো প্রবলেম দেওয়া হয়েছে সেই প্রবলেমগুলো তুমি একটুখানি কষবে। হ্যাঁ, প্রবলেমগুলো এখান থেকেও কষতে পারো অথবা আমাদের বইয়ে তো মানে পস্টুলেট 2, 3, 4 বেসিক্যালি একসাথে করা আছে। পস্টুলেট 4 নিয়ে যেখানে ডিসকাশনসটা আছে সেখানে যে কথাগুলোকে বললাম দেখবে সেই কথাগুলো সব আছে এবং সেই মতো করে তোমার ওই মানে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করা আছে, বিভিন্ন প্রবলেম দেওয়া আছে, সেগুলো একটুখানি দেখে নিতে পারো আর কি। তাহলে আমরা যেটা করলাম যে তোমার পস্টুলেট 1, 2, 3 অলরেডি বলেছিলাম, পস্টুলেট 4টা একটুখানি বলে নিলাম। সেই পস্টুলেট 4 থেকে যে যে এসেনশিয়াল জিনিসগুলো পাওয়া যায় এবং যে ধরনের প্রবলেমগুলোকে পড়ে সেগুলো একটুখানি ডিটেইলি বলে দিয়েছি। তাহলে বলো কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলতে পারো এবার। কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। স্যার আগের পেজটা একবার দেখান। দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা ক্যালকুলেশনের সাথে একবার পড়েছিল যে দেখো ইফ টু অপারেটর এ এন্ড বি হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন, মানে দুটো অপারেটর যদি কমিউট করে তাহলে সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস থাকবে। তাহলে ইফ it is clear that if two operators A and B have simultaneous eigenfunction, then both the observables A and B can be determined simultaneously with arbitrary precision. মানে ধরো একটা ফাংশন A এর আইগেন ফাংশন B এর আইগেন ফাংশন, তার মানে A এর আনসার্টেনিটিও 0, B এর আনসার্টেনিটিও 0 হবে, সিগমা A আর সিগমা B দুটোই 0 হবে। তার মানে বেসিক্যালি কি হচ্ছে যে এই পার্টিকুলার কেসে তুমি কিন্তু A আর B দুজনকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারবে। তার মানে যদি তোমার আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট থাকে তাহলে তো কোনো আনসার্টেনিটি নেই। এবারে যদি দুটো অপারেটর কমিউট করে তাহলে সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস থাকবে। আর যদি সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস থাকে, তোমার একটা ফাংশন এরও আইগেন ফাংশন বি এরও আইগেন ফাংশন, তাহলে এটা তুমি এক্স্যাক্টলি মাপতে পারলে, বিটাকে এক্স্যাক্টলি মাপতে পারলে তাহলে তাদেরকে কিন্তু সাইমালটেনিয়াসলি দুজনকে উইথ আরবিট্রারি অ্যাকুরেসি বা আরবিট্রারি প্রিসিশন তুমি মাপতে পারবে। ঠিক আছে? হচ্ছে কারো অসুবিধা কিছু আছে? আচ্ছা, এবারে দেখো তাহলে আমি পস্টুলেট 1টা একটু আলাদা করে পড়তে হয়, পস্টুলেট 2, 3, 4 তোমাকে সেম ফিটিং এ মানে সেম ফুটিং এ রেখে পড়তে হবে, মানে সাইমালটেনিয়াসলি পড়তে হবে। পস্টুলেট 2, 3, 4 পস্টুলেট 2 তে হচ্ছে তোমার মানে অপারেটরটা জাস্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে, পস্টুলেট 3 তে আইগেন ভ্যালু নিয়ে কথাবার্তা হচ্ছে,
পস্টুলেট 4 হচ্ছে অ্যাভারেজ ভ্যালু নিয়ে কথাবার্তা হচ্ছে। এবারে পস্টুলেট 2, 3, 4 এই 3 থেকে কম্বাইন করে তোমার অনেক কিছু করতে হয়। ধরো এই কম্পিউটেশন অ্যালজেব্রা থেকে শুরু করে, হারমিশন অপারেটর থেকে শুরু করে, জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তার ডেরিভেশন থেকে শুরু করে এই অনেক জিনিসপত্র কিন্তু পস্টুলেট 2, 3, 4 3 থেকে একসাথে মিশিয়ে আছে। ঠিক আছে? তার মানে আমরা পস্টুলেট 4 শেষ করলাম মানে পস্টুলেট 2 আলাদা করে শেষ করে ফেলেছি, পস্টুলেট 3 আলাদা করে শেষ করে ফেলেছি, পস্টুলেট 4 আলাদা করে শেষ করে ফেলেছি। ব্যাপারটা এরকম নয়। পস্টুলেট 2, 3, 4 সেগুলোকে ক্লাব করে বা মিশিয়ে কিন্তু আরো অনেক ইম্পোর্টেন্ট অবজারভেশনস আছে বা ইম্পোর্টেন্ট ডিসকাশনের জায়গা আছে, সেগুলো আমরা পরপর করে করবো আর কি। তো এই হচ্ছে আজকে যে জিনিসটা আমার বলার ছিল, যে পস্টুলেট 4 টাকে আজকে বলবো বলেছিলাম, পস্টুলেট 4 টাকে আমরা বলে দিলাম। হ্যাঁ, দেখো কারো যদি কিছু কনফিউশন থাকে বা অসুবিধা থাকে বলো। লিখে করলে আসলে অনেক বেশি সময় লাগতো, 2 ঘন্টার উপরে সময় লেগে যেত আর কি এই ক্লাসটাকে করতে। কারণ আমি পিপিটিটাকে ব্যবহার করে করলাম। তুমি একটুখানি ভিডিওটা দেখো, শোনো। আর যে জায়গাগুলো তোমার মানে ডেরিভেশনের জায়গাগুলো আছে আর কি, এখানে অনেক সব ডেরিভেশন করলাম না, এই সব ডেরিভেশনের জায়গাগুলো আছে, সেগুলো দেখবে এক্সপ্রেশনলি কষা আছে। তুমি নিজে বাস কষে একবার দেখে নেবে যে ঠিক করছো কিনা বা ঠিক হয়েছে কিনা এইটা। আর বইয়ের হেল্প তো তুমি নিতে পারছো আর কি। ঠিক আছে? তাহলে এবারে বলো কারো যদি কিছু অসুবিধা থাকে।